মাসিমা, ৫৫ তলা এসে গেছে, এখানেই নামবেন? ড্রাইভারের ডাকে ঘোর কাটল ঋতুজার। প্রথমটা কেমন যেন ফ্যালফ্যাল করে চেয়ে রইল, তারপর বলল, হ্যাঁ ভাই, এখানেই। কত হলো তোমার? না না মাসিমা, আমার পেমেন্ট করা আছে। ও তাই, আচ্ছা। কাঁধের ব্যাগটা নিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়ে ঋতুজা। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ব্যাগ থেকে ফোল্ডিং ছাতাটা বের করে আবার কি মনে করে রেখে দিল। আজ একটু ভিজতে ইচ্ছে করছে। অন্য সময় হলে ট্যাক্সি নিয়ে একেবারে বাড়ির গেটের সামনেই নামতো, কিন্তু আজ ঋতুজা ইচ্ছে করেই অনেকটা আগেই নেমে পড়ল, বাকিটা পথ আপন মনে হেঁটে যাবে বলে, হয়তো বা নিজের সাথে নিজের শেষ বোঝাপড়াটা সারবে বলেই। ঋতুজার বারবার মনে পড়ছে কোটরগত অনুজ্জ্বল চোখ দুটি, চারিদিকে প্রচুর যন্ত্রপাতি, নাকে নল, সেলাইন চলছে। আর এসবের মধ্যেও ঋতুজাকে দরজা দিয়ে কেবিনে ঢুকতে দেখেই চোখ দুটি এক দৃষ্টে ওর দিকে নিবদ্ধ। ওকে দেখা মাত্রই যখন ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, ঋতুজার বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল। ৩৫ বছর পর যদি দেখা হবারই ছিল, তাহলে এভাবে কেন? তার চাইতে নাই বা হতো আর দেখা। তোমার জন্য, শুধু তোমার জন্য ঋতু এতটা আস্পর্ধা দেখাতে পেরেছে। তোমারই বা এত দুঃসাহস হয় কি করে? যত সব মিডিল ক্লাস ক্রিয়েচার। পুত্রবধূ তৃণার ওপর তীব্র চিৎকার করে ওঠেন রজতাভ চৌধুরী, ঋতুজার স্বামী। ব্যাস বাবা, ব্যাস। একটা বছর ধরে আপনার হাই ক্লাস মেন্টালিটি সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি ভুলে যেও না কার সাথে কথা বলছো। আমি রজতাভ চৌধুরী। আমার ওঠা বসা কোন লেভেলে তোমার ধারণাও নেই। আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আর তা আমি বরদাস্ত করব? শ্বশুরের কথায় এক তির্যক হাসি ফুটে ওঠে তৃণার ঠোঁটে। হাসছো কেন? এই যে বললেন না ছিনিমিনি খেলা, ওই বিষয়ে তো আপনি পারদর্শী। দুটো মানুষের জীবন নিয়ে দীর্ঘদিন খেলে গেলেন। দুটো মানুষ নিঃস্ব হয়ে গেল আপনাকে বরদাস্ত করতে করতে। আর আপনি? তৃণা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি? না, শিখিনি, সত্যিই শিখিনি। যে বড়রা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেলে ঠিক কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, শিখলে অন্তত আজ কাজে লাগতো। তুমি কার হয়ে ওকালতি করছো? ওই লো ক্লাস 2 পয়সার রাইটার? কাকে আপনি লো ক্লাস 2 পয়সার রাইটার বলছেন? দি ফেমাস নোবেলিস্ট নীলাদ্রি সোরেনকে, যাকে 2 বছর আগেই বুকার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে, তাকে তাচ্ছিল্য করছেন? বুকার অ্যাওয়ার্ড আপনার ফ্যাক্টরিতে তৈরি হয় না মিস্টার চৌধুরী। তার জন্য এলএম চাই। এতদিন আপনাকে বাবা বলে সম্বোধন করতে পারলেও আর আমার পক্ষে সম্ভব নয়। বিয়ের পর থেকেই দেখছি নিজের স্ত্রীকে প্রতি পদক্ষেপে কিভাবে আপনি হেয় করে এসেছেন। একটিবারের জন্য তার প্রতি ভব্য আচরণ করেছেন বলে তো মনে পড়ে না। তারপরও চুপ থেকেছি। কেন জানেন? একমাত্র মায়ের কথায়। হ্যাঁ, ওই মানুষটি আমাকে প্রতিবাদ করতে দেয়নি, নইলে আপনাকে মান দেবার কোনো কারণ তো আমি খুঁজে পাই না। আমার চোখে আপনি মান খুইয়েছেন সেদিনই, যেদিন আপনার শ্বশুর মশাই তার মৃত্যুশয্যায় বলে গিয়েছিলেন আপনার কীর্তির কথা। কিভাবে আপনি কেবলমাত্র নিজের নিজের দাপট বজায় রাখার জন্য একটি দরিদ্র আদিবাসী ছেলেকে অপদস্থ করার জন্য নোংরা খেলা খেলে তার কাছ থেকে তার প্রেমিকা, তার প্রেরণাকে ছিনিয়ে নিয়েছিলেন। ছি, কেন? কি দোষ ছিল তার? আর এত সবের পরেও আপনি যদি অন্তত নিজের বিবাহিত স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দিতেন, তাহলেও হয়তো পাপ কিছুটা লাঘব হতো আপনার। কিন্তু তা তো আপনার পক্ষে সম্ভব নয়। আপনি তো ভালোবেসে তাকে জীবনসঙ্গিনী করেননি, করেছিলেন কেবল নিজের ক্ষমতার দৌড় দেখাবার জন্য। তৃণার কথা শুনে রাগে গজগজ করতে থাকেন রজতাভ চৌধুরী। ও, ওই বুড়ো মরার আগে এসব বিষ ঢেলে গেছে? সব কটাই বেঈমান, রক্তের দোষ। কেন মিস্টার চৌধুরী, খুব কষ্ট হচ্ছে নিজের কীর্তির কথা হজম করতে? তৃণা, প্লিজ চুপ করো। কিভাবে কথা বলছো তুমি বাবার সাথে? এতক্ষণ নীর চুপ করে বাবা আর স্ত্রীর উষ্ণ বাক্যালাপ শুনে গেলেও এবার স্ত্রীকে শাসন করতে উদ্যত হয়। প্লিজ নীর, তুমি অন্তত আমাকে বলতে এসো না।
হাউ টু রেসপেক্ট এল্ডার্স? তুমি তোমার মাকে সম্মান করো? সেও যে রক্ত মাংসের আস্ত একটা মানুষ। একবারের জন্য সেটা অনুভূতিতে আসে তোমার? আসে না। আর রইল বড়দের সম্মান করা। মিস্টার নীর চৌধুরী, সম্মান সস্তার পণ্য নয় যা 2 পয়সা ফেললে সহজে পকেটে পুরে নেওয়া যায়। সেটা নিজ ব্যবহার, নিজ আচরণ দিয়ে অর্জন করতে হয়। কেবল বয়সে বড় হলেই তা ভাও মেলে না। বাহ বাহ, চমৎকার! কথার কি ছিরি! দেখছিস নীর, দেখ দেখ কাকে এনে তুলেছিস ঘরে। আর আপনি যাকে বিয়ে করে এ বাড়িতে এনেছিলেন তাকে কেবল লাঞ্ছনা ছাড়া আর কি দিয়েছেন? ও, তাই আজ তুমি তাকে তার পুরনো প্রেমিকের কাছে পাঠিয়ে আমার মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে প্রতিশোধ নিলে। প্রতিশোধ নেওয়ার আমি কে? একটা মানুষ মৃত্যুশয্যায়, আর হয়তো খুব জোর কটা দিন। শুধু তো একটি বার চোখের দেখা দেখতে চেয়েছিলেন তার সারা জীবনের প্রেরণাকে। বাহ, চমৎকার! তবে আমার কথাও শুনে নাও। ওই 2 পয়সার রাইটারের সাথে দেখা করতে যাওয়ার জন্য যে আমার মান সম্মানকে জলাঞ্জলি দিয়েছে, এই বাড়িতে তার আর কোনো ঠাঁই নেই। বরং ওই রাস্কেলটা মরলে একখানা সাদা থান এনে পরিয়ে দিয়ে দিও। তীব্র ঝাঁঝালো গলায় স্বামীর বলা শেষ কথাটা শুনতে পেল সদর দরজায় দাঁড়িয়ে থাকা ঋতুজা। এখন কোনো তিরস্কার লাঞ্ছনাই যেন আর ওকে স্পর্শ করছে না। ওকে দেখা মাত্রই রজতাভ চৌধুরী রাগে ক্ষোভে ঘৃণায় মুখ ফিরিয়ে রাখে। এই বাড়ি, সংসার, সন্তান কোনো কিছুর ওপরেই যে ওর কোনো অধিকার কোনো কালে ছিল না, তাই এই দীর্ঘ 35 বছরের বিবাহিত জীবনে বারবার ওকে বুঝিয়ে দিতে কোনো কসর করেনি রজতাভ চৌধুরী। তবে ঋতুজাও কোনোদিন কোনো কিছুর ওপরেও ওর দাবি ফলায়নি। আসলে ঋতুজা নিজের সাথেই নিজের একটা বোঝাপড়া করে নিয়েছিল। শুধুমাত্র নীলাদ্রিকে রজতাভ চৌধুরীর আক্রোশের আঁচ থেকে বাঁচিয়ে রাখতেই ঋতুজার রজতাভকে বিয়ে করা। রজতাভের মতো মানুষেরা শুধু যে ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয় তা নয়, বরং ছিনিয়ে নেওয়ার পরেও এদের যেন কিছুতেই স্বস্তি মেলে না। ঋতুজাকে রজতাভ বিয়ে করেছিল শুধুমাত্র এই জন্যই যে দিন দরিদ্র আদিবাসী নীলাদ্রি সোরেনের রূপসী প্রেয়সী ঋতুজা প্রত্যাখ্যান করেছিল শিল্পপতি রজতাভ চৌধুরীর প্রেম প্রস্তাব। সেই ক্ষোভ, সেই আক্রোশ এতটাই ধারালো আর তীব্র যে ঋতুজাকে আইনসম্মত স্ত্রী হিসাবে পেয়েও রজতাভ স্বস্তি পায়নি। ও সারাটা জীবন জঘন্য আচরণ করে প্রতি মুহূর্তে ঋতুজার ওপর যেন প্রতিশোধ নিত ওকে নাকচ করার। ঋতুজা জানতো ওর দিক থেকে এক বিন্দু ত্রুটি হলেই তার মাসুল দিতে হবে নীলাদ্রিকে। তাই ও পণ করেছিল যত কষ্টই হোক ও শেষ নিঃশ্বাস অবধি রজতাভের আঁচ থেকে নীলাদ্রিকে বাঁচিয়ে যাবে। কেবল এই ব্রতই ছিল ওর বেঁচে থাকার শক্তি। নীলাদ্রি সোরেনের সাথে তৃণার পরিচয় নীলাদ্রির লেখা উপন্যাসের মাধ্যমে। একেবারে মাটির গন্ধ লেগে থাকা সহজ সাবলীল লেখাগুলো তৃণাকে যেন নেশার মতো পেয়ে বসত। স্প্যানিশ থেকে তখন রিসার্চ করছে তৃণা। ওর মাথায় খেয়াল চাপে নীলাদ্রি সোরেনের লেখা স্প্যানিশে তর্জমা করার। অবশ্যই এই খেয়াল চাপার আর একটাও কারণ ছিল, নীলাদ্রি সোরেনকে একটিবার কাছ থেকে দেখা। যে মানুষটার লেখা ওর মধ্যে এমন ঝড় তুলেছে তাকে দেখবার জন্য উতলা হয়ে পড়ে তৃণা। সেই মতো অ্যাপয়েন্টমেন্ট নেয়। যেদিন প্রথম দেখা, সেই প্রথম দেখাতেই সর্বনাশটা ঘটে। বছর 30-এর তৃণা ওই সাদামাটা দোহারা চেহারার বছর 60-এর মানুষটির প্রেমে পড়ে। যদিও তার চেহারা দেখে বয়স বোঝার উপায় নেই। বেশ পেটানো সবল চেহারা, তবে নজর কাড়া বলা চলে না। গায়ের রং চাপা কালো বললেও ভুল হবে না। তবে ওই প্রাণবন্ত চোখ দুটি আর শিশুর মতো সরল হাসি তৃণাকে রিক্ত করে ছাড়ে। নারী হৃদয়, সে নিজেই নিজের বশ মানে না। যেখানে অর্পণ করে নিজেকে সেখানেই নিঃস্ব হতেও রাজি। প্রথম দর্শনেই তৃণা যে তীব্র আকর্ষণ অনুভব করেছিল, কিছুদিনের মধ্যেই তা যেন এক অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার রূপ নেয়। তর্জমার জন্য তৃণা প্রায়ই যেত নীলাদ্রির বাড়ি। ঘন্টার পর ঘন্টা নানান বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতো। তৃণার মতো সুন্দরী শিক্ষিতা যুবতীকে অমন একাকী পেয়েও মানুষটা একটিবারের জন্য অভব্য আচরণ তো দূরের কথা, এমনকি কথাবার্তাও এতটাই শালীন যে
এক এক সময় তৃণা নিজেই নিজের কাছে লজ্জিত হতো, কারণ নীলাদ্রিতে বিভোর হয়ে থাকা ওর মন যে সত্যিই চাইতো নীলাদ্রি একটিবার ওর কাছে আসুক, ওকে স্পর্শ করুক। কিন্তু নীলাদ্রি যেন এক অন্য জগতের মানুষ। তার আচরণে, তার কথাবার্তায় এমন কিছু ছিল যা তার ব্যক্তিত্বকে অন্য এক মাত্রা দেয়। সেই তপস্বীর তপস্যা ভঙ্গ করবার ইচ্ছে পোষণ করা যায়, কিন্তু ধৃষ্টতা দেখানো যায় না। এভাবে চলল প্রায় মাস ছয়েক। একদিন সকাল সকাল তৃণা নীলাদ্রি বাড়িতে এসেছে। সেদিনও আর 5টা দিনের মতো কথা হতে হতে হঠাৎ নীলাদ্রি বলে, তৃণা, এবার ভাবছি জীবনের শেষ উপন্যাসটা শুরু করব। আর যদি সুযোগ না পাই? তাই, বেশ তো, করুন না। কিন্তু ওভাবে বলছেন কেন? এই মনটা কদিন ধরেই কেমন যেন অ্যালার্ট করছে জানো, বলছে এবার শেষটা কর। কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। তারপর তৃণাই জিজ্ঞেস করে, নাম? নীল ঋতু। সেদিনের পর আরও মাস 4 তৃণার যাতায়াত ছিল নীলাদ্রির বাড়িতে। উপন্যাসের সমস্ত কিছুই নীলাদ্রি তৃণার সাথে আলোচনা করত। এক অদ্ভুত টান পড়ে গিয়েছিল তৃণার ওপর, আর বিশ্বাসও করতেন গভীরভাবে। দুটি অসমবয়সী নরনারীর মধ্যে এই এক এমন সম্পর্ক, অভিধানে যার কোনো সংজ্ঞা নেই। নামবিহীন সম্পর্কগুলোই মানুষকে সমৃদ্ধ করে যায় চিরদিনের মতো। উপন্যাস যেদিন প্রকাশিত হয় সেদিন বিশিষ্ট শিল্পপতি তথা MLA রজতাভ চৌধুরীর একমাত্র ছেলে নীর চৌধুরীর সাথে তৃণার বিয়ে। তবে বিয়ের অনুষ্ঠানে ঔপন্যাসিক নীলাদ্রি সোরেন নিজে উপস্থিত থাকতে না পারলেও নীল রঙের মোড়কে প্রিয় অনুরাগের জন্য উপহার হিসেবে পাঠিয়ে দেন নীল ঋতু। বৌভাতের পরের দিন যখন সমস্ত উপহার একে একে খোলা হচ্ছে, তখন ওই নীল প্যাকেটটা খুলে তৃণা যেন আপ্লুত হয়ে পড়ে। তবে বুকের ভেতর কোথাও যেন একটা ক্ষীণ যন্ত্রণা। যে মানুষটার হৃদয়ে এমন নির্ভেজাল ভালোবাসার বাস, সেই হৃদয়ে যদি ঠাঁই মিলতো একটিবার। বাহ, বই উপহার পেয়েছিস? কার লেখা? শাশুড়ি মায়ের কথায় ঘোর কাটে তৃণার। হ্যাঁ মা, বিশিষ্ট ঔপন্যাসিক নীলাদ্রি সোরেনের দেওয়া উপহার। ওনারই সদ্য প্রকাশিত উপন্যাস নীল ঋতু। নীল ঋতু? এই দেখো, তুমি পড়বে? নাও। বলে ঋতুজার হাতে বইটা তুলে দেয় তৃণা। ঋতুজা হাতে বইটা নিয়ে এক দৃষ্টে চেয়ে থাকে মলাটার দিকে। জল জল করছে সেই নাম, যা উজ্জ্বল প্রদীপের শিখার মতো আজও ওর হৃদয়ের নিভৃত কোণে একইভাবে প্রজ্বলিত। সেদিন সারাটা রাত জেগে বইটা পড়েছিল ঋতুজা। এক একটা শব্দ ওর বুকে জমাট বেঁধে থাকা এতদিনের আবেগকে খান খান করে দিচ্ছিল। তীব্র যন্ত্রণায় ছটফট করেছিল কেবল। হয়তো সবকিছু চিরাচরিত নিয়মেই চলতো আবার। তবে বিধাতাও বোধ হয় দুটি মানুষকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করার অপরাধবোধের দংশন আর নিতে পারছিলেন না। তাই জীবনের শেষ পর্বে হলেও একটিবারের জন্য দুজনকে দুজনের সামনে এনে দাঁড় করাবার ছক কষেছিলেন। তারিখ ছিল 5/7/1985। রি, আমি জানি তুমি কেন এই বিয়েতে মত দিয়েছ, কেন তুমি এভাবে শক্ত খোলসে নিজেকে মুড়ে মুখ ফিরিয়ে নিয়েছো আমার কাছ থেকে। সব আমি বুঝতে পারছি। তোমার এত বড় ত্যাগের ঋণের বোঝা যে সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। এই কেমন মানুষকে ভালোবেসেছিলে তুমি রি, যে তোমার তিল তিল করে দগ্ধ হওয়ার কারণ হয়ে রইল সে? এ কেমন জীবন উপহার দিয়ে গেলে রি? এর চাইতে তো আমার নিজেকে শেষ করে দেওয়া ভালো ছিল। অথচ এখন যে তাও করতে পারবো না, কারণ এই জীবনটাই তোমার, আগেও ছিল, আমৃত্যু তাই থাকবে। শুধু একটাই অনুরোধ রি, যদি কোনোদিন খবর পাও আমি মৃত্যুশয্যায়, তাহলে আমার হৃদস্পন্দন স্তব্ধ হওয়ার আগে অন্তত একটিবার এসো, শেষবারের মতো। তোমার আমার দেখা সেই নীল ঋতু এই জন্মে আর আমাদের জীবনে এলো না রি। তোমার নীল। নিজের অত্যন্ত প্রিয় বইয়ের আলমারির চাবিটা ঋতুজা নিজেই তৃণাকে দিয়েছিল। আর সেখানেই বহু পুরনো একটি বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসে ঋতুজার জীবনের এমন এক অধ্যায়, যা সেদিন তৃণার হাতে এসে না পড়লে আজকের দিনটা ঋতুজার জীবনে আসতো না।
যে পুরুষ ট্রিনার জীবনের প্রথম প্রেম, সেই নীলাদ্রি সোরেনের প্রেয়সী, প্রেরণা, স্বপ্ন, নীল ঋতুর নায়িকা ও শাশুড়ি, ও কি করবে এখন? সবটাই চেপে যাবে নাকি? নীলাদ্রি সোরেন এখন ব্রেন ক্যান্সারে আক্রান্ত। হাতে গোনা কটা দিনই আছে মানুষটার কাছে। না, আর কিছুতেই দেরি করা যাবে না, কিচ্ছুতেই না। মনে মনে তৃণা স্থির করে ফেলে কি করতে হবে ওকে। মা, ঋতুজা তখন ওর ঘরে বসে বই পড়ছে। তৃণা, আয়, বাইরে দাঁড়িয়ে কেন? কোনো রকম ভনিতা না করেই নীলাদ্রি সোরেনের লেখা চিঠিটা ঋতুজার দিকে এগিয়ে দিয়ে বলে, শেষ অনুরোধটা রাখবার সময় এসে গেছে মা। উনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। কথাগুলো বলতে গিয়ে গলাটা যেন রুদ্ধ হয়ে আসছিল তৃণার। ঋতুজা কিছুক্ষণ এক দৃষ্টে চেয়েছিল তৃণার দিকে, তারপর আপন মনে বইয়ের পাতা কেবলই উল্টে যেতে থাকে। স্থান, কাল, পাত্র সব যেন আজ ওর কাছে মিথ্যে। ওকে দেখে অজান্তেই তৃণার দু চোখ সিক্ত হয়ে ওঠে। এই বাড়িতে আসার পর থেকেই তো মানুষটাকে দেখছে তৃণা। পার্থিব কোনো কিছুর ওপরেই যেন এক বিন্দু মায়া নেই, কারো কোনো বিষয়ে উনি নেই, অথচ নিপুণভাবে সমস্ত কর্তব্য করে যাচ্ছে। আর দিনের শেষে রাশি রাশি বইয়ে ঘিরে রাখছে নিজেকে। আজ বুঝতে পারছেন তৃণা, মানুষটা নিজের মধ্যে কতটা যন্ত্রণা পুষে রেখেছিল, যেন বুঁদ হয়ে থাকতো। আর যার জন্য এমন সাধনা, সেই নীলাদ্রি সোরেনের দহনও তো দেখেছে তৃণা। ঋতুজাকে এতদিন তৃণার মনে হতে অপমানের জবাব দিতে না জানা অত্যন্ত সাধারণ এক নারী, অথচ তৃণার সমস্ত ধারণাকে এক লহমায় ভুল প্রমাণ করে দিল ঋতুজা। ঋতুজা বলল, কোন নার্সিংহোমে? সল্টলেকের একটি নার্সিংহোমে রয়েছেন, আমি নিয়ে যাব তোমাকে। আমি একা যেতে চাই, তুমি কেবল ঠিকানাটা লিখে দাও। এমন সাবলীলভাবে কথাগুলো বলছিল, ঋতুজা যেন এসবের জন্য প্রস্তুতি ছিল। এই যে পুত্রবধূর হাতে চিঠিটা পড়ল, তার মারফত আচমকা এমন দুঃসংবাদ, কোনো কিছুই তাকে এক বিন্দু বিচলিত করল না। আগুনে দগ্ধ হতে হতে হৃদয়ের সমস্ত আবেগ কি ওর ছারখার হয়ে গিয়েছে মানুষটার? নীলাদ্রি সোরেনের সাথে যেদিন ঋতুজা দেখা করতে গিয়েছিল, সেদিন রাতেই তার মৃত্যু হয়। যেন ঋতুজাকে দেখবার জন্যই শ্বাসটুকু ছিল। নীলাদ্রির মৃত্যুর পরের দিনই ঋতুজা রজতাভ তার সংসার সমস্ত ত্যাগ করে যাওয়ার সময় সত্যিই ও সাদা থান পরে এসে দাঁড়িয়েছিল রজতাভ চৌধুরীর সামনে। ঋতুজা বলেছিল, শেষ অবধি তোমার আর জেতা হলো না মিস্টার রজতাভ চৌধুরী, দেখে চেয়ে দেখো, আমি সেদিনও যে নীলাদ্রির ছিলাম, আজও তারই আছি। আমার এই বেশ তা বলে দিচ্ছে। তুমি ভেবেছিলে তোমার প্রতিপত্তি দিয়ে জিতবে আমাকে, আমিও পণ করেছিলাম তোমার সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে ছাড়ব। তুমি ভেবেছ তুমি আমাকে কেড়ে নিয়েছো ওর কাছ থেকে, আসলে আমি আমার সারাটা জীবন দিয়ে নীলাদ্রিকে আগলে রেখেছি, কারণ তা না হলে তোমার মতো পশুও অমন প্রতিভাকে পিষে ফেলতো। পারলে না মিস্টার চৌধুরী, তুমি নিজের ক্ষমতা দিয়ে কিচ্ছু করতে পারলে না, না পারলে আমার হৃদয়ের বিগ্রহ টলাতে, আর না পারলে নীলাদ্রি সোরেনকে খ্যাতির উচ্চ শিখরে পৌঁছানো থেকে বিরত রাখতে। আর আজ তোমার বিবাহিত স্ত্রী এক পর পুরুষের বিধবা হয়ে গৃহ ত্যাগ করছে। তৃণা মুগ্ধ নয়নে চেয়ে আছে ঋতুজার দিকে। ঋতুজা এগিয়ে এসে সস্নেহে তৃণার মাথায় হাত রেখে বলেন, তোর কাছে ঋণী হয়ে রইলাম, বড্ড ভালোবেসে ফেলেছিলি তাকে না রে? তৃণা ঋতুজাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলে, একে অপরের যন্ত্রণা যেন শুষে নিতে চায়।